হেনরি রাইডার হ্যাগার্ডের অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার। এক, ব্রাদার জন। যারা অ্যালান কোয়াটারমেইনের নাম শুনেছেন তারা হয়তো ভাবতে পারেন ফুলের সঙ্গে এই লোকের কি সম্পর্ক, বিশেষ করে তা যদি হয় আবার অর্কিড। কিন্তু অতীতে একবার এমন চমকপ্রদ এক অর্কিড অভিযানে আমি অংশ নিয়েছিলাম যে আমার মনে হয় তার বিস্তারিত বর্ণনা না লিখে রাখাটা অন্যায় হবে। ঠিক করেছি লিখে রেখে যাব, পরে কেউ যদি লেখাটা প্রকাশ করে তাহলে করতে পারে, আমার কোনো আপত্তি নেই। বছরটা ছিল, থাক 5 দিন, সে অনেক দিন আগের কথা। তখন তরুণ ছিলাম আমি। গিয়েছিলাম লিম্পোপো নদীর উত্তরে ট্রান্সভালের সীমান্তে। সঙ্গে ছিল স্কুপ নামের এক ভদ্রলোক, চার্লস স্কুপ। ইংল্যান্ডের এসেক্স থেকে আফ্রিকার ডারবানে শিকারের লোভে এসেছিল সে। একটু বলা যায় তার আসবার অন্তত একটা কারণ ছিল শিকার করা। অন্য এবং প্রধান কারণটি ছিল এক মহিলা। তাকে আমি মিস মার্গারেট ম্যানার্স বলবো, যদিও তার আসল নাম ওটি নয়। বাগদান ঠিক হয়েছিল মিস্টার স্কুপ আর মিস ম্যানার্সের। পরস্পরকে পছন্দ করত তারা, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আরেক আকর্ষণীয় ভদ্রলোকের সঙ্গে মার্গারেট ম্যানার্স পরপর 4বার নাচায় মিস্টার স্কুপ আর মহিলার মধ্যে ভয়ানক ঝগড়ার সূত্রপাত ঘটে। কারণও আছে তার। এসেক্সের হ্যান্ড বল নাচে মিস্টার স্কুপের সঙ্গে 2বার নাচবার কথা ছিল মিস ম্যানার্সের, কিন্তু তার বদলে নেচেছে সে ওই ভদ্রলোকটির সঙ্গে। এতে করেই তর্ক বিতর্কের সূচনা হয়। মিস্টার স্কুপ জোর দিয়ে বলে এ ধরনের বিশ্রী আচরণ সে কিছুতেই মেনে নেবে না। জবাবে মিস ম্যানার্স বলে তার উপর কেউ মাতব্বরি করবে সেটা সে অবশ্যই সহ্য করবে না। ভবিষ্যতেও নিজের ইচ্ছে মতো চলবে সে, যেমনটি চলছে বর্তমানে। সে যে কথায় মিস্টার স্কুপ তখন মিস ম্যানার্সকে জানিয়ে দেয়, যা খুশি করো তুমি, জাহান্নামের চৌরাস্তায় গেলেও আমার কিছু আসবে যাবে না। জবাবে মিস ম্যানার্সও রেগে গিয়ে বলে আর কখনো মিস্টার স্কুপের চেহারা দেখতে চায় না সে। এবার মিস্টার স্কুপের রাগ সপ্তমে চড়ে যায়। বিক্ষুব্ধ মন নিয়ে সে বলে তার চেহারা মিস ম্যানার্সকে দেখতে হবে না, আর আফ্রিকা চলে যাচ্ছে সে হাতি শিকার করতে। পরের দিনই এসেক্স ছাড়ল মিস্টার স্কুপ। কোথায় যাচ্ছে সে ঠিকানা কাউকে না জানিয়েই। অনেক পরে জানা গিয়েছিল যদি সকালে ডাকঘরকরা আসবে সেজন্য অপেক্ষা করত সে, তাহলে হয়তো পুরো পরিকল্পনাই পাল্টে যেত তার। রাগের মাথায় বিচ্ছিন্ন হয়ে গেল মিস্টার স্কুপ আর মিস ম্যানার্স। সে সময়টাতে অল্পতেই আঘাত পেয়ে দূরে সরে যেত প্রেমিক প্রেমিকারা। সে যাই হোক, একদিন ডারবানে হাজির হলো চার্লস স্কুপ। শহরটার তখন হতদরিদ্র অবস্থা। রয়্যাল হোটেলের বারে তার সঙ্গে আলাপ হলো আমার। আপনি যদি সত্যিকারের বড় কিছু শিকার করতে চান তাহলে একজনই আছে যে আপনাকে নিয়ে যেতে পারবে সেরকম শিকারের জায়গায়। কে যেন বলল উঁচু গলায়, তার নাম আজ আর মনে নেই আমার। অ্যালান কোয়াটারমেইন আফ্রিকার সেরা শিকারী। তা কখনো ফসকায় না, মানুষ হিসেবেও অত্যন্ত ভালো। কথাগুলো শুনেও চুপচাপ বসে পাইপ টানতে লাগলাম আমি। ভাব করলাম কিছু শুনিনি। নিজের প্রশংসা শুনলে অস্বস্তি লাগে। তাছাড়া ছেলেবেলা থেকেই আমি লাজুক স্বভাবের মানুষ।
এরপর ফিসফিস করে কিছুক্ষণ আলাপ চলল তাদের মাঝে। তারপর মিস্টার স্কুপকে নিয়ে হাজির হলো একজন, পরিচয় করিয়ে দিল তাকে আমার সঙ্গে। হালকা বাউ করে ভদ্রলোককে দেখলাম আমি। মিস্টার স্কুপ লম্বা যুবক, চোখগুলো কালো, চেহারায় কেমন যেন প্রেমিক প্রেমিক একটা ভাব। সিদ্ধান্তে এলাম লোকটার নাক মুখ চিবুক আমার পছন্দই হয়েছে। গলার আওয়াজটাও চমৎকার, নরম সুরে কথা বলে, তাতে ফুটে থাকে সহানুভূতির সুর। জিজ্ঞেস করলো কেমন আছেন, আমার সঙ্গে ড্রিঙ্ক চলবে একটা? জবাবে বললাম দিনের বেলায় মদ খাই না আমি, অন্তত সাধারণত না, তবে বিয়ারের একটা ছোট বোতল নিতে আমার কোনো আপত্তি নেই। বিষয়টা শেষ করে মিস্টার স্কুপকে আমার ছোট্ট বাড়িটাতে নিয়ে এলাম। অনেক পরে এখানেই আমার বন্ধু কার্টিস আর গুড এসেছিল। রাজা সোলেমানের গুপ্তধনের খোঁজে মরুভূমি পাড়ি দিয়েছিলাম আমরা, কিন্তু সে আরেক কাহিনী। শিকারের জন্য রওনা হবার আগে পর্যন্ত আমার বাড়িতেই থাকলো মিস্টার স্কুপ। এবার ঘটনা সংক্ষেপ করতে হয়। যে কাহিনী আমি লিপিবদ্ধ করতে যাচ্ছি তার সঙ্গে আগে যা বর্ণনা করেছি সেসবের যোগাযোগ আছে বলেই এ কথাগুলো লিখতে হলো। মিস্টার স্কুপ ধনী লোক, শিকারের সমস্ত খরচ বহন করতে চাইল সে। সেই সঙ্গে শিকার থেকে পাওয়া সমস্ত হাতির দাঁত বা অন্যান্য যা কিছু পাওয়া যাবে সেসবে তার কোনো দাবি থাকবে না, তাও জানালো। অত্যন্ত লাভজনক প্রস্তাব, দ্বিধা না করে রাজি হয়ে গেলাম। পুরো অভিযানটা নির্বিঘ্নেই কাটলো, কিন্তু ভাগ্য দেখা দিল শেষের দিকে। শিকারে বেরিয়ে মাত্র একটা হাতি মারতে পেরেছি আমরা। অন্যান্য শিকার অবশ্য যথেষ্ট মিলেছে। ফেরার পথে আমরা যখন জেলে গোয়া উপসাগরের কাছে তখনই ঘটল দুর্ঘটনা। বিকেলে বেরিয়েছি আমরা রাতের খাবারের জন্য কিছু একটা শিকার করতে। এমন সময় দুটো গাছের ফাঁক দিয়ে ছোট একটা হরিণ চোখে পড়ল আমার। টিলার গা থেকে বেরিয়ে আসা পাথরের একটা স্তূপের আড়ালে চলে গেল ওটা। আস্তে নিঃশব্দে হেঁটে গেছে ওটা, তার মানে আমাদের উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে ওঠেনি। পিছু নিলাম আমরা হরিণটার। আগে আগে চলেছি আমি, সাবধানে পাথরগুলো ঘুরে 10 ফুট দূরে হরিণটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ঠিক তখনই আমার মাথার 10-12 ফুট উপরে টিলার পাথরে গজানো ঝোপের মধ্যে খসখস আওয়াজ হলো। চার্লি স্কুপের জোরালো সতর্কবাণী কানে এলো, সাবধান কোয়ার্টারমেইন, ওটা আসছে। কে আসছে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম। মিস্টার স্কুপের গলার আওয়াজ পেয়েই এক ছুটে অদৃশ্য হয়ে গেছে হরিণটা। এবার অনুভব করলাম বিপদের দেখা না পেলে কোনো মানুষ ওভাবে কাউকে চিৎকার করে সতর্ক করে না, বিশেষ করে তার রাতের খাবার পালিয়ে যেতে পারে ভাবলে। উপরের দিকে তাকালাম, চোখ বুলালাম পেছনে। আজও স্পষ্ট মনে আছে কি দেখতে পেয়েছিলাম। স্রোতে মসৃণ হয়ে যাওয়া কয়েকটা বড় পাথরের ফাটলে শ্যাওলা জাতীয় উদ্ভিদ জমেছে, তবে ওসব ফার্নের কোনোটার পাতার তলার দিকটা রূপালি। ওরকম একটা পাতা ঝুঁকে পড়েছে, পাতাটার উপর বসে আছে মস্ত এক গুবরে পোকা। লাল ডানা ওটার, শরীরটা কুচকুচে কালো, সামনের দুপা দিয়ে ব্যস্ত হয়ে সুর ডলছে। গুবরে পোকার ঠিক খানিকটা উপরের একটা পাথর থেকে উকি দিয়েছে চমৎকার এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঠোঁট থেকে লালা ঝরছে বাঘটার। আমি কিছু করার আগেই আমার পিঠের উপর ঝাঁপ দিল ওটা। আসলে হরিণটাকে অনুসরণ করছিল ওই চিতাবাঘ। আমি মাঝখান থেকে এসে শিকারে বিঘ্ন ঘটানোয় খেপে গেছে। হিংস্র জানোয়ারটা পিঠের উপর ঝাঁপ দিতেই ওটার ওজনে হুড়মুড় করে মাটিতে পড়ে গেলাম আমি। তবে মাটি ওখানে নরম কাদায় ভরা ছিল বলে পতনের ফলে খুব একটা ব্যথা পেলাম না। মনে মনে বললাম আমি শেষ। বাঘটার ওজনে মাটিতে প্রায় চেপটে গেছি ততক্ষণে।
ঘাড়ের কাছে ওটার গরম নিঃশ্বাস টের পাচ্ছি। বুঝলাম এখনই ঘাড়ে কামড় বসাবে ওটা, এক ঝটকায় ভেঙে দেবে ঘাড়। ইচকুপের রাইফেলের হুঙ্কার শুনতে পেলাম। পরক্ষণেই গর্জন করে উঠল চিতাবাঘটা। গুলি লেগেছে ওটার গায়ে। ধরেই নিল আমি আহত করেছি ওটাকে। কাঁধ কামড়ে ধরল সঙ্গে সঙ্গে। চামড়ার পেছনে চামড়ায় পিছলে গেল ওটার দাঁতগুলো। আমার পরনে শক্ত কার্ডরয় শুটিং কোটের কারণে মাংসে বসলো না দাঁত। কয়েকটা ঝাঁকি দিল আমাকে চিতাবাঘটা, তারপর ছেড়ে দিল আরও ভালো করে ধরার জন্যে। আত্মরম খাঁচা ছাড়া হয়ে গেল আমার। স্কুপের কাছে ছিল একটা সিঙ্গেল শট হালকা রাইফেল, আর গুলি করতে পারবে না সে। বুঝে গেলাম সময় ফুরিয়ে আসছে আমার, মৃত্যু ঠেকাতে পারবে না কেউ। কেন যেন ভয় পেলাম না, কিন্তু এমন কিছু ঘটবে যাতে করে আমি বেঁচে যাব সে আশার দ্বীপ নিভে গেল মন থেকে। চোখের সামনে ভেসে উঠল ছেলেবেলার দু একটা স্মৃতি। তারপর বোধহয় জ্ঞান হারালাম, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের বেশি হবে না। দৃষ্টি পরিষ্কার হয়ে গেল আবার। চোখের সামনে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলাম। চিতাবাঘ আর স্কুপ লড়ছে। পেছনের এক পায়ে দাঁড়িয়ে আছে চিতাবাঘটা। বুলেটের আঘাতে ওটার আরেকটা পা ভেঙে গেছে। দেখে মনে হলো মুষ্টিযুদ্ধে নেমেছে বাঘটা। ওদিকে স্কুপ তার বিরাট শিকারের ছুরিটা বারবার ঢুকিয়ে দিচ্ছে চিতাবাঘের দেহে। তারপর পড়ে গেল স্কুপ। ওর উপর পড়ল বাঘটা। দাঁত খিচিয়ে কামড়াতে চেষ্টা করলো। হ্যাঁচড়ে পাঁচড়ে কাদার ভেতর থেকে উঠে পড়লাম আমি। কাছেই পড়ে আছে আমার রাইফেল। গুলি ভরা আছে ওটায়। আমার হাত থেকে পড়ে কোনো ক্ষতিও হয়নি। রাইফেলটা খামচে তুলে নিয়ে বাঘের মাথায় গুলি করলাম। একটু দেরি করলেই মারা যেত স্কুপ। হিংস্র জন্তুটা ওর গলা কামড়ে ধরতে যাচ্ছিল। মৃতপ্রায় চিতাবাঘ স্কুপের গায়ের উপরেই পড়ল। কেঁপে উঠল একবার, আছড়ালো স্কুপের পায়ে, তারপর মারা গেল। দেখে মনে হলো ঘুমাচ্ছে ওটা। তলায় পড়ে আছে স্কুপ। সমস্যা দেখা দিল ওকে তলা থেকে বের করা নিয়ে। চিতাবাঘটা ছিল প্রাপ্তবয়স্ক, ফলে অত্যন্ত ভারী। তবে হাতিদের ভেঙে রেখে যাওয়া একটা মোটা ডাল ব্যবহার করে অনেক কষ্টে স্কুপের উপর থেকে ওটাকে সরাতে পারলাম। পড়ে আছে স্কুপ, সারা শরীর রক্তে মাখামাখি। বুঝলাম না রক্ত কি ওর না চিতাবাঘের। প্রথমে ভাবলাম মারা গেছে স্কুপ, কিন্তু পাথরের মাছ দিয়ে বয়ে চলা সরু ঝর্ণা থেকে পানি নিয়ে এসে মুখে ঢালতেই চোখ মেলল ও। উঠে বসে ভ্যাবলার মতো জিজ্ঞেস করলো, আমাকে এখন কি বলা যায়? সত্যিকারের বীর, জবাব দিলাম আমি। ধরে নিয়ে চললাম ওকে ক্যাম্পের দিকে। ভাগ্যিস কাছেই ছিল ওটা। 100 গজ মতো পার হলাম। পোলাপ বকছে স্কুপ। ডান হাতে আমার গলা পেঁচিয়ে ধরে চলেছে, আমার বাম হাত ওর কোমরে। হঠাৎ করেই জ্ঞান হারালো ও। এত ভারী দেহ তুলে বয়ে নিয়ে যেতে পারবো না বুঝে সাহায্য আনতে ছুটলাম। কাফরিদের ডেকে আনলাম। তারা একটা কম্বলে স্কুপকে শুয়ে বয়ে নিয়ে এলো ক্যাম্পে, তাঁবুর ভেতর। এবার স্কুপের ক্ষত পরীক্ষা করে দেখলাম আমি। সারা শরীর ছিলে গেছে ওর। তবে সত্যিকারের আঘাত বলতে বাম হাতে গভীর একটা কামড়, আর ডান উরুতে 3টে গভীর আঁচড়। যাতে ঘুমাতে পারে সেজন্য স্কুপকে লওডানাম দিলাম। তারপর ব্যান্ডেজ করলাম ক্ষতগুলো। পরবর্তী 3 দিনে অনেকটাই সুস্থ হয়ে উঠল স্কুপ। ক্ষতগুলো দ্রুত সারছে, কিন্তু তাকালেই ভালোভাবেই জ্বরে পড়ল ও। মনে হয় চিতাবাঘের নখ বা দাঁতের বিষের কারণেই এলো জ্বরটা। এরপর 7টা দিন কিভাবে কেটেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। সর্বক্ষণ প্রলাপ বকল স্কুপ। বিশেষ করে বলল মিস মার্গারেট ম্যানার্সের কথা। শিকার করা জন্তু জানোয়ারের মাংস দিয়ে স্যুপ তৈরি করে ব্র্যান্ডি মিশিয়ে তাকে খাওয়ালাম যাতে শরীরে শক্তি ফিরে পায়। কিন্তু স্কুপ ক্রমেই আরও দুর্বল হয়ে পড়তে লাগলো। উরুর ক্ষতগুলোতে
পছন্দ ধরতে শুরু করলো। আমাদের সঙ্গে যে কাফরিরা আছে তারা এ ধরনের পরিস্থিতিতে কোনো কাজে আসবে না। সেবা যত্ন একা আমাকেই করতে হচ্ছে। আমার কপালটা ভালো যে আচ্ছা মতো ঝাঁকি দেওয়া ছাড়া আর কোনো ক্ষতি করতে পারেনি চিতাবাঘটা আমার। সে সময় প্রাণশক্তির কোনো অভাব ছিল না। তারপরেও ধীরে ধীরে পৌঁছে গেলাম ক্লান্তির চরমে। একেবারে আধ ঘন্টার বেশি ঘুমাতে পারছিলাম না স্কুপের সেবা করতে গিয়ে। একদিন সকালে ওর পাশে বসে আছি, স্কুপ বারবার পাশ ফিরছে আর প্রলাপ বকছে। আমার মাথায় চিন্তা এলো, আরেকটা দিন কি টিকবে স্কুপ? যদি বেঁচে থাকে তাহলে ওর সেবা করার সামর্থ্য কি থাকবে আমার? একজন কাফিকে ডেকে কফি আনতে বললাম। কফি আসবার পর কাপা হাতে মগটা ঠোঁটে তুললাম। ঠিক তখনই এলো সাহায্য এলো বড় অদ্ভুতভাবে। আমাদের ক্যাম্পের সামনে দুটো কাটা গাছ আছে, ওগুলোর মাঝ দিয়ে ভোরের সূর্যের লালচে রশ্মি পড়ল তার ওপর। আমার দিকেই এগিয়ে আসছে সে। লোকটার বয়স কত হবে আন্দাজ করা যায় না। দাড়ি আর চুল পেকে ধবধবে সাদা হয়ে গেছে, তবে চেহারাটা দেখলে একেবারে থুরথুরে বুড়ো মনে হয় না। মুখের চারপাশটা অবশ্য অনেক ভাঁজ পড়েছে। চোখে উজ্জ্বল প্রাণবন্ত দৃষ্টি, লম্বা চিকন শরীরে ঝুলে আছে ছেঁড়াখোড়া একটা চামড়ার চাদর, পায়ে কাঁচা চামড়ার জুতো, পিঠে বেঁধে রেখেছে একটা টিনের তোবড়ানো বক্স, হাতে সাদা কালো লম্বা লাঠি, ওটার মাথায় প্রজাপতি ধরার জাল। তবে তার পেছনে পেছনে আসছে একদল কাফরি, মাথায় করে বক্স বয়ে আনছে তারা। আগেও দেখা হয়েছে বুড়োর সঙ্গে, কাজেই চিনতে দেরি হলো না আমার। কেউ তার অতীত জানে না, শুধু জানে তার জন্ম হয়েছিল আমেরিকায়। পেশায় সে ডাক্তার, ওষুধ আর শলা চিকিৎসা দুটোতেই হাত খুব ভালো। বহু বছর ধরে আফ্রিকায় ঘুরে বেড়াচ্ছে সে, সংগ্রহ করছে প্রজাপতি আর বিভিন্ন ফুল। দিনের পর দিন খেয়ে যাচ্ছে ভাজা পঙ্গপাল, বুনো মৌমাছির মধু। সবাই বলে মাথায় ছিট আছে লোকটার। মাথা খারাপ এবং চিকিৎসা ভালো করে, এ দুটো কারণে যে কোনো এলাকায় নির্দ্বিধায় চলে যেতে পারে সে, কেউ তাকে ঘাটায় না। কাফিরদের দৃষ্টিতে পাগল হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত মানুষ। ওরা বুড়ো চিকিৎসকের নাম দিয়েছে ডগিটা। ডাক্তার থেকে বিকৃত হয়ে ডগিটা হয়েছে নামটা। তবে ব্রাদার জন বলে ডাকলে খুশি হয় সে। তাকে দেখো কি পরিমাণ স্বস্তি যে বোধ করলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হলো স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এলেও এত খুশি হতাম না। ব্রাদার জন উপস্থিত হতেই আরও কফি আনলাম আমি। মানুষটা চিনি বেশি খেতে পছন্দ করে মনে পড়ে যাওয়াতে কফিতে ঢাললাম প্রচুর চিনি। কফির মগটা তার হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ব্রাদার জন? ভালো ব্রাদার অ্যালান, তুমি? কফির মগে দীর্ঘ আঙুল চুবিয়ে সে দেখল কতটা গরম। তারপর আঙুল দিয়ে নেড়ে চিনি গলাতে শুরু করলো। এমন ভঙ্গিতে কফিটা শেষ করলো যে দেখে মনে হলো ওষুধ খাচ্ছে। শেষ করে আবার ভরে দেবার জন্য মগটা ধরিয়ে দিল আমার হাতে। পোকামাকড় খুঁজছেন? জিজ্ঞেস করলাম আমি। কফি ঢেলে দিলাম। মগটা নিয়ে মাথা ঝাঁকালো ব্রাদার জন। সেই সঙ্গে ফুল খুঁজছি, দেখছি মানুষের প্রকৃতি আর ঈগলের অপূর্ব সৃষ্টিলীলা। জানতে চাইলাম, এবার কোত্থেকে এলেন? ওই মহিষিকা কাছ থেকে, ওই মাইল 20 দূরের টিলাগুলোর কাছ থেকে, বলল ব্রাদার জন। রাত 8টায় হাঁটতে শুরু করেছি, সারা রাত হেঁটে পৌঁছেছি এখানে। কেন? কৌতূহল বোধ করলাম।
কারণ মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। সোজা কথায় সেই কেউটা হচ্ছে তুমি, অ্যালান। ও, আমি এখানে বিপদের মধ্যে আছি, সেটা শুনেছেন তাহলে? না, কিছুই শুনিনি। সকালে উপকূলের দিকে রওনা হয়ে যাবার কথা ছিল আমার, কিন্তু ঠিক রাত 8টা 5 মিনিটে তোমার পাঠানো খবরটা পেলাম, তখনই রওনা দিয়েছি। আমার পাঠানো খবর? বিস্মিত বিস্মিত হয়ে থেমে গেলাম আমি। ব্রাদার জনের ঘড়িটা দেখতে চাইলাম। ওটা নিয়ে সময় মিলিয়ে দেখলাম নিজের ঘড়ির সঙ্গে দুটো ঘড়ির সময়ের তফাৎ মাত্র 2 মিনিট। অবাক ব্যাপার। ধীরে ধীরে বললাম, তবে সত্যি কাল রাতটা রাত 8টা 5 মিনিটে সাহায্য চেয়ে একটা খবর পাঠিয়েছি আমি। মনে হচ্ছিল আমার সঙ্গে মারা যাচ্ছে। বুড়ো আঙুল দিয়ে তাঁবুটা দেখালাম। তবে সেই খবরটা আপনাকে বা অন্য কোনো মানুষকে পাঠাইনি আমি, বেরাদার জন। কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়? উপরের উনি তোমার সাহায্য প্রার্থনা মঞ্জুর করেছেন। পরস্পরের দিকে তাকালাম আমরা। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো কথা হলো না। ব্রাদার জন যদি মিথ্যে বলে না থাকে, তাহলে তার এখানে এভাবে হঠাৎ করে এসে হাজির হওয়াটা সত্যি বিস্ময়কর। আমার জানা মতে কেউ কখনো ব্রাদার জনকে মিথ্যা বলতে শোনেনি। কখনো কখনো নিষ্ঠুর সত্যি কথা বলে ফেলে বলে খানিকটা বদনামও রয়েছে তার। তারপরে এমন মানুষের সংখ্যা কম নয় যারা প্রার্থনায় বিশ্বাস করে না। ব্যাপারটা কি জিজ্ঞেস করলো সে। চিতাবাঘের আক্রমণ, কতগুলো সারছে না, সেই সঙ্গে জ্বর। মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবে। তুমি এসব ব্যাপারে কি জানো? আমাকে পেয়াদারকে দেখতে দাও। স্কুপকে সময় নিয়ে দেখে চিকিৎসা শুরু করলো ব্রাদার জন। তার টিনের বাক্সে ওষুধ আর শালা চিকিৎসকের ছুরিকাছি ভরা। অপারেশনের আগে ওগুলো ফুটন্ত পানিতে ভালো করে ধুয়ে নিল সে। এমনভাবে ঘষে ঘষে হাত ধুলো যে আমার মনে হতে লাগলো এবার তালুর চামড়া খসে আসবে। আমার বেশিরভাগ সাবানি খরচ করে ফেললো সে হাত ধুতে গিয়ে। তারপর প্রথমে বেচারা চার্লিকে কি যেন খাওয়ালো। চার্লির চেহারা দেখে মনে হলো এবার না মরে আর উপায় নেই ওর। ব্রাদার জন আমাকে বলল ওষুধটা কাফরিদের কাছ থেকে পেয়েছে সে। এবার নিজের উরুর উপর চার্লির ক্ষতগুলো রেখে পরিষ্কার শেষে সেদ্ধ লতা পাতার প্রলেপ দিয়ে ব্যান্ডেজ করে দিল। পরের বার যখন জ্ঞান ফিরল চার্লির, তখন তাকে একটা তরল গিলতে বাধ্য করলো সে। প্রচণ্ড ঘামলো চার্লি, কিন্তু জ্বরটা ছেড়ে গেল। সংক্ষেপে বলতে গেলে 2 দিনের মাথায় ব্রাদার জনের রোগী উঠে বসে জানালো প্রচণ্ড খিদে পেয়েছে তার। 1 সপ্তাহের মধ্যে চার্লি এতটাই সুস্থ হয়ে উঠল যে ওকে বয়ে নিয়ে উপকূলের দিকে রওনা হয়ে যেতে পারলাম আমরা। রওনা হব এমন সময় ব্রাদার জন বলল, আমার প্রার্থনা সম্ভবত ব্রাদার স্কুপের জীবন বাঁচিয়েছে। কোনো জবাব দিলাম না আমি। এখানে বলে রাখা প্রয়োজন, আমার লোকদের দিয়ে খোঁজখবর করিয়েছিলাম আমি ব্রাদার জন সেই রাতে 8টা 5 মিনিটে কোথায় ছিল। পরদিন তার কোথায় যাবার কথা ছিল এসব। আসলে পরদিন সকালে উপকূলের দিকে রওনা হবার প্রস্তুতি নিচ্ছিল ব্রাদার জন, কিন্তু সূর্য ডোবার 2 ঘন্টা পর হঠাৎ করেই সব কিছু গুছিয়ে তার সঙ্গে রওনা হতে বলে সে কাফরিদের। অনিচ্ছা সত্ত্বেও রওনা হয় হতবিরক্ত কাফরিরা। সারা রাত হেঁটে পৌঁছায় আমার ক্যাম্পে। সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিল যে অপরিচিত এলাকায় রাতে মাথা রেখে মালপত্র ফেলে দিয়ে চলে যাবে কিনা ভেবেছিল। প্রশ্ন উঠতে পারে তাহলে ব্রাদার জন কী করে জানলো
আমার সাহায্য প্রয়োজন, হয়তো টেলিপ্যাথি, ঈশ্বরের ইচ্ছায়, ইন্দ্রিয়ের তাগিদে কিংবা কাকতালীয় ঘটনা আসলে কিভাবে ঘটেছে সেটা পাঠকের ভেবে স্থির করতে হবে। পুরো এক সপ্তাহ একসঙ্গে ক্যাম্পে থেকেছি আমরা। একসঙ্গে ডেলাগোয়া উপসাগরে পৌঁছে জাহাজে উঠে ডারবানের পথে রওনা হয়েছি। ফলে ব্রাদার জনের সঙ্গে অন্তরঙ্গতা অনেক বেড়েছে আমার। অবশ্য কিছু কিছু ব্যাপারে দুজনের দূরত্ব রয়ে গেছে সেই আগেরই মতো। নিজের অতীত নিয়ে কখনো কথা বলেনি ব্রাদার জন, বলেনি কেন সে এভাবে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। প্রচুর কথা বলেছে সে প্রাকৃতিক ইতিহাস, বিভিন্ন মানুষের চরিত্র, তাদের তফাৎ আর সম্পর্ক নিয়ে। পরে অবশ্য জেনেছি আমি তার আসল উদ্দেশ্য, কিন্তু সেটা অনেক পরে। আমিও যে আফ্রিকার আদিবাসীদের অভ্যেস এবং আচার আচরণ সীমিত সাধ্য মতো খেয়াল করিনি তা নয়, বরং কৌতূহল নিয়ে সবসময় তাদের বুঝতে চেষ্টা করেছি। বিষয়টা আমাকে টানে। জাহাজে করে ডারবানে আসবার পথে ব্রাদার জন আমাকে সাম্প্রতিক অভিযানে পাওয়া নানা রকম পোকা আর অপূর্ব সব প্রজাপতি দেখালো। বাক্সের ভেতর পিন দিয়ে গেঁথে আলাদা করে যত্নের সঙ্গে রাখা আছে সব। আরও দেখালো ব্লটিং পেপারের ভাঁজে চাপ দিয়ে রাখা কিছু শুকনো ফুল। জানালো ওগুলোর কয়েকটা আসলে অর্কিড। ফুলের ব্যাপারে আমার আগ্রহ দেখে জানতে চাইল দুনিয়ার সেরা সুন্দর অর্কিড আমি দেখতে চাই কিনা। জানালাম দেখতে চাই। এ কথা শুনে 30 ইঞ্চি বর্গাকার একটি চ্যাপ্টা মতো বাক্স বের করে সে ওটা খুলে ঘাসের মোড়ক সরিয়ে সাবধানে বের করলো একটা বড়সড় প্যাকিং কেস। ওটা থেকে 2 টুকরো কার্ডবোর্ড যত্নের সঙ্গে তুলে নিল। ওগুলোর মাঝখানে একটা ফুল রাখা, সেই সঙ্গে যে গাছে ফুলটা হয় সে গাছের একটা পাতাও আছে। ফুলটা যদিও শুকনো, তবু ওটার সৌন্দর্য মুগ্ধ করার মতো। অন্তত 24 ইঞ্চি বৃত্তাকার হবে ওই ফুল, উচ্চতায় 20 ইঞ্চির মতো। রঙটা চকচকে সোনালি, তবে তলার দিকে সাদা, সেই সঙ্গে কালো কালো লম্বা দাগ রয়েছে। ফুলের মাঝখানে গভীর অংশে কালো একটা ছবি মতো, দেখে মনে হয় বিরাট কোনো বন মানুষের মুখ আঁকা হয়েছে। ভুরু ঝুঁকে পড়েছে জন্তুটার, গর্তে বসানো চোখ, রাগী মুখ, শক্তিশালী চৌকে চোয়াল। তখন আমি সামনে থেকে গরিলা দেখিনি, তবে রঙিন ছবি দেখেছি দানবগুলোর। ফুলটায় যদি ওই ছবি বসিয়ে দেওয়া যেত তাহলে দুটো ছবির মিলটা হতো বিস্ময়কর। কি এটা? ব্রাদার জনকে জিজ্ঞেস করলাম। স্যার, উত্তেজিত বোধ করলে মাঝে মাঝে ব্রাদার জন আনুষ্ঠানিকভাবে সম্বোধন করে। সারা দুনিয়ার সেরা সাইপ্রিপেডিয়াম এটা, আর সাদা মানুষদের মধ্যে আমি এটা প্রথম আবিষ্কার করেছি। এর গাছের ভালো একটা শেকড়ের দাম হবে অন্তত 20,000 পাউন্ড। তাহলে তো সোনার খনি পেয়েছেন বলতে হয়। বললাম, তা শেকড় আছে আপনার কাছে? মাথা নাড়ল ব্রাদার জন, চেহারায় বিষাদ। ভাগ্য অতটা ভালো ছিল না আমার। তাহলে ফুলটা পেলেন কোত্থেকে? অনেক দীর্ঘ কাহিনী। শোনার ধৈর্য আছে তোমার, অ্যালান? নিশ্চয়, বলুন। বছর খানেক হলো কিলওয়ার দিকে কাজ করছি আমি। নতুন অনেক কিছু পেয়েছি। তারপর গিয়েছিলাম আরও 300 মাইল ভেতরে। ওখানে আমার সঙ্গে দেখা হয় একটা উপজাতির। ওরা এমন একটা জাতি যারা কখনো সাদা মানুষ দেখেনি। কোনো সাদা মানুষ আগে যায়নি ওদের ওখানে। নিজেদের ওরা বলে ম্যাজিটু। জুলুদেরই একটা বিচ্ছিন্ন অংশ ওরা, যোদ্ধা জাতি। শুনেছি ওদের কথা। উত্তরে সরে যায় ওরা 200 বছর বা তারও বেশি আগে। ওদের কথা আমি বুঝতে পারি।
আদি নিবাস ছেড়ে গেলেও ওই এলাকায় যারা বসতি করেছে তারা এখনও বিকৃত জুলু ভাষা ব্যবহার করে। প্রথমে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তারা, কিন্তু পরে পাগল মনে করে ছেড়ে দেয়। সবাই মনে করে আমি পাগল অ্যালান। সাধারণ মানুষের এটা একটা বিরাট ভুল ধারণা। নিজেকে আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের লোক বলে মনে করি, আর আমার এও স্থির ধারণা হয়েছে যে উল্টো বেশিরভাগ লোকই আসলে পাগল। আমি তাড়াতাড়ি করে বললাম, কারো কারো হয়তো আপনার সম্বন্ধে ভুল ধারণা আছে। কিছুতেই লাখ টাকা দামের শিকড় বাকরের কথা ছেড়ে আমি ব্রাদার জনের মাথা নিয়ে কথা বলতে চাইলাম না। ম্যাজিস্ট্রেটদের কথা বলুন। পরে তারা বুঝতে পারলো ওষুধ তৈরি করতে পারি আমি। তাদের রাজা বাউসি এলো আমার কাছে। শরীরের বাইরের দিকে গজানো বিরাট একটা টিউমারের চিকিৎসা করাতে। ঝুঁকি নিয়ে এই অপারেশনটা করলাম আমি। সেরে উঠল সে। যদি না বাঁচত তাহলে আমাকেও মরতে হতো। মৃত্যুকে যে আমি ভয় পাই তা অবশ্য নয় অ্যালান। বিরাট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ব্রাদার জনের বুক চিরে। রাজা সেরে ওঠার পর থেকেই আমাকে ওরা সবাই মনে করতে শুরু করলো অত্যন্ত ক্ষমতাশালী জাদুকর। বাউসি আমার সঙ্গে রক্তের ভ্রাতৃত্ব করলো। তার খানিকটা রক্ত ঢোকানো হলো আমার শিরায়, আমার খানিকটা রক্ত ঢোকানো হলো তার শিরায়। ভয় পেলাম তার টিউমার না আবার আমার হয়। ও ধরনের টিউমার বংশ পরম্পরায় হয় মানুষের। যাই হোক, রক্তে মিশে যাওয়াতে মাজিটোদের মতে বাউসি হয়ে গেল আমি, আর আমি হয়ে গেলাম বাউসি। অন্যভাবে বলতে গেলে বলতে হয়, বাউসির মতো আমিও মাজিটুদের রাজা হয়ে গেলাম। থাকবো যতদিন বেঁচে আছি। এটা হয়তো কাজে দেবে। খানিকটা আপন মনে বললাম আমি। তারপর জানতে পারলাম মাজিটুদের রাজ্যের পশ্চিমে আছে বিরাট এক জলাভূমি, কিরুয়া নামের এক বিশাল হ্রদ। ওটার পরে আছে উর্বর জমির একটা দ্বীপ। সেটার মাঝখানে নাকি আছে একটা পাহাড়। ওই জায়গাটাকে বলে পঙ্গ। ওখানে যারা থাকে তাদেরও পঙ্গ বলে। জিজ্ঞেস করলাম, পঙ্গ মানে তো স্থানীয় ভাষায় গরিলা, তাই না? পশ্চিম তীর থেকে আসা এক লোক আমাকে তাই জানিয়েছে। হ্যাঁ, পঙ্গ মানে গরিলা। ব্যাপারটা কতখানি বিস্ময়কর সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। তো এই পঙ্গদের বিরাট জাদুকর বলে নাম আছে। তারা যার পুজো করে সে একটা গরিলা। বুঝতেই পারছো। সম্ভবত সে কারণেই আদিবাসীদেরও পঙ্গ বলা হয়। তবে আসলে দুটো ঈশ্বর আছে তাদের। অন্য ঈশ্বরটি ওই ফুল যেটা তুমি একটু আগে দেখেছ, ওটাই প্রথম ঈশ্বর। প্রতিনিধিত্ব করে গরিলার, নাকি গরিলাই প্রতিনিধিত্ব করে ওটার, সেটা আমি ঠিক বলতে পারবো না। খুব সামান্যই জানি আমি পঙ্গদের সম্বন্ধে। এক লোক আর মাজিটুদের কাছে যতটা যা শুনেছি সেটুকুই আমার জ্ঞান। সেই লোক অবশ্য নিজেকে পরিচয় দিত পঙ্গদের নেতা হিসাবে। কি বলেছে তারা? মাজিটুদের মুখে শুনেছি পঙ্গরা সাক্ষাৎ শয়তান। নলখাগড়ার ভেতর দিয়ে কেন করে এসে হাজির হয় তারা। ধরে নিয়ে যায় মাজিটুদের মেয়ে মানুষ আর বাচ্চাদের। তাদের উৎসর্গ করা হয় ঈশ্বরের কাছে। মাঝে মাঝে নাকি পঙ্গরা রাতের বেলা আক্রমণ করে। তাদের চিৎকার নাকি হায়নাদের মতো। পুরুষদের খুন করে তারা। মেয়ে মানুষ আর বাচ্চাদের জোর করে কেড়ে নিয়ে যায়। মাঝিটুরা তাদের উপর হামলা করতে চায়, কিন্তু পারে না, কারণ পানিতে অভ্যস্ত নয় মাঝিটুরা। কোনো কেন নেই তাদের। দ্বীপে পৌঁছানো সম্ভব নয় তাদের পক্ষে। যদি অবশ্য সত্যি ওই দ্বীপ হয়ে থাকে, ওটা দ্বীপ হয়ে থাকে। ওরা আমাকে আরও বলেছে অপূর্ব সুন্দর ফুল যেখানে ফোটে সেখানে বসে বাস করে বন মানুষ দেবতা। এসব মাঝিটুরা জেনেছে তাদের উপজাতির কয়েকজনের কাছে, যারা বলেছে তাদেরও ধরে নিয়ে গিয়েছিল পঙ্গরা, কিন্তু ভাগ্যগুণে পালিয়ে আসতে পারে তারা। জিজ্ঞেস করলাম, ওই দ্বীপে যাবার চেষ্টা করেছিলেন আপনি?
হ্রদের তীর পর্যন্ত গিয়েছিলাম। একাই থাকতে হয়েছিল ওখানে, কারণ পঙ্গ এলাকার অত কাছে মাঝিটুদেরকেও রাতের বেলায় আমার সঙ্গে থাকতে রাজি হয়নি। ওখানে প্রজাপতি ধরেছি আমি, সংগ্রহ করেছি বেশ কিছু গাছগাছরা। এক রাতে শুয়ে আছি, হঠাৎ বুঝতে পারলাম আমি আর একা নই। তাঁবু থেকে বেরিয়ে পড়লাম। ডুবন্ত চাঁদের আবছা আলোয় দেখলাম চওড়া ফলার বিরাট একটা বর্ষার হাতলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক লোক। বর্ষাটা তার চেয়েও লম্বা। লোকটা ছিল দৈর্ঘ্যে অন্তত 6 ফুট 2 ইঞ্চি, চওড়া বুকের ছাতি, পরনে দীর্ঘ সাদা আলখেল্লা, কাঁধ থেকে নেমে প্রায় মাটি ছুঁয়েছে ওটা। মাথায় একটা সাদা টুপি, টুপিতে মাংসের দলা আটকানো। লোকটার কানে তামা কিংবা সোনার দুল, কবজিতে কোনো ধরনের ধাতুর তৈরি বালা। কুচকুচে কালো ছিল সে, কিন্তু চেহারায় নিগ্র রক্তের কোনো ছাপ নেই। কাটা চেহারা, খাড়া নাক, সরু পাতলা ঠোঁট, দেখলে মনে হয় রোদে পোড়া কোনো আরব। বাম হাতটা তার ব্যান্ডেজ করা, চেহারায় খেলা করছিল প্রবল অস্বস্তি। বয়স আন্দাজ করলাম 50 মতো হবে। মানুষটা এত স্থির হয়ে দাঁড়িয়েছিল যে আমার মনে একবার সন্দেহ জাগলো। মাঝিটুদের শপথ করে বলা সেই ভূত নয় তো? এই যে ভূত পাঠায় পঙ্গ জাদুকররা মাঝিটু এলাকায়। দীর্ঘ একটা সময় পরস্পরের দিকে তাকিয়ে থাকলাম আমরা। ঠিক করে ফেলেছিলাম আগে কথা বলবো না আমি, কিংবা নড়বো না। অনেকক্ষণ পর নিচু ভরাট গলায় কথা বলতে শুরু করলো সে। হয়তো মাঝিটু ভাষাতেই কথা বলেছিল, কিংবা কাছাকাছি কোনো ভাষায়। বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। তোমার নাম কি ডগিটা নয়? সাদা দেবতা। তুমি কি ওষুধের ব্যাপারে জ্ঞানী নাও? হ্যাঁ, জবাব দিলাম আমি। কিন্তু কে তুমি? সাহস করে এই শেষ রাতে এসেছো আমার ঘুম ভাঙাতে? সাদা দেবতা। আমি কালবি, পঙ্গদের নেতা। ওই এলাকায় বিরাট মানুষ আমি। তাহলে পঙ্গদের নেতা কালবি। এত রাতে একা এখানে এসেছো কেন তুমি? জবাব না দিয়ে সে বলল, সাদা দেবতা, তুমি কেন একা এসেছো? কি চাও তুমি আসলে? জিজ্ঞেস করলাম আমি। এসেছি কারণ আহত হয়েছি আমি, ডগিটা বলল সে। এসেছি যাতে আমাকে সারিয়ে তোলো তুমি। ব্যান্ডেজ করা বা হাতটা দেখালো সে। তাহলে বর্ষা ফেলে আলখাল্লাটা খুলে ফেলো, যাতে আমি দেখতে পাই তোমার কাছে কোনো ছোরা নেই। নির্দেশ মানল সে। বর্ষাটা ছুঁড়ে দিল খানিকটা দূরে। আলখেল্লা খুলল। এবার পট্টি হলো। তাই করলো লোকটা। ম্যাচের একটা কাঠি জ্বাললাম আমি। লক্ষ্য করলাম ওভাবে আচমকা আগুন জ্বলে উঠতে দেখে ভীষণ ভয় পেয়েছে কালবি। তবে বলল না কিছু। আগুনের আলোয় ক্ষতটা দেখলাম। মধ্যমার ডগার অংশটা নেই। ঘাস দিয়ে ক্ষতটা মুড়ে রাখা হয়েছিল। দেখে মনে হলো আঙুলটার ডগা কামড়ে কেটে নেওয়া হয়েছে। কিসে কামড়েছে জিজ্ঞেস করলাম। বাদর, জানালো সে। বিষাক্ত বাদর। ডগিটা, আঙুলটা কেটে ফেলো, নইলে কালকে মারা যাব আমি। আমি বললাম, তুমি তো পঙ্গদের নেতা, তোমাদের কবিরাজদের কেন বলনি আঙুল কাটে? না না, ঘন ঘন মাথা নাড়ল সে। ওরা পারবে না, আইনে নেই, আর আমি নিজেও পারবো না। মাংস যদি বহু পর্যন্ত কালো হয়ে গিয়ে থাকে, তাহলে পুরো হাতটাই কেটে ফেলে দিতে হবে। যদি কবজি পর্যন্ত কালো হয়, তাহলে বাহু থেকে কেটে বাদ দিতে হবে। তাঁবুর সামনে টুলের উপর বসলাম আমি। আসলে অপেক্ষা করছিলাম সূর্য ওঠার। শেষ রাতের ওই আবছা আধারে অপারেশন করা সম্ভব ছিল না। আমি বসে আছি দেখে কালবি মনে করলো তার অনুরোধ রাখবো না ঠিক করেছি। শঙ্কার ছায়া পড়ল তার চোখে মুখে। বলল, সাদা দেবতা, আমাকে দয়া করো, আমাকে মরে যেতে দিও না। মরতে ভীষণ ভয় পাই আমি। জীবনটা কঠিন, কিন্তু মৃত্যু তার চেয়েও অনেক খারাপ। তুমি যদি আমার অনুরোধ না রাখো, তাহলে এখনই তোমার সামনে নিজের জীবন নিয়ে নেব আমি। তারপর আমার ভূত তোমাকে ধাওয়া করে বেড়াবে, যতদিন না ভয়ে মারা গিয়ে
আমার সঙ্গে দেখা হয় তোমার আত্মার চিকিৎসার বদলে কি চাও তুমি? সাদা দেবতা: সোনা, হাতির দাঁত, কৃতদাস। শুধু মুখ ফুটে বলো, আমি কথা দিচ্ছি তোমার মনের ইচ্ছে অপূর্ণ রাখবো না। শুধু আমাকে মরে যেতে দিও না। চুপ করো তো, ধমকের সুরে বললাম আমি। বুঝতে পারছিলাম এভাবে যদি লোকটা বকবক করে তাহলে শীঘ্রই তাকে জ্বরে ধরবে। সেক্ষেত্রে অপারেশনটা হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ। কথা বাড়ানো যাবে না বলেই মনের অনেক জিজ্ঞাসা চেপে রাখতে হলো। আগুন জ্বালালাম আমি। অপারেশনে যেসব ছুরিকাছি ব্যবহার করব সেগুলো ভালো মতো ধুলাম। লোকটা ভাবলো জাদুর সরঞ্জাম তৈরি করছি। সব ঠিকঠাক মতো তৈরি করতে করতে সূর্য উঠে গেল। এবার দেখবো কত সহজ আছে তোমার। তাকে বললাম, ব্রাদার অ্যালান। লোকটার কথা বিশ্বাস করেছিলাম বলে আঙুলটা গোড়া থেকে কেটে বাদ দিলাম, যাতে বিষ ছড়াতে না পারে। পরে দেখলাম তার কথাই ঠিক। কালো হয়ে গেছে আঙুলটা প্রায় গোড়া পর্যন্ত। দেখে মনে হলো মাংসে শীঘ্রই পছন্দ ধরতো। তালুর কাছে অবশ্য ছড়ায়নি বিষ। চাইলে আঙুলটা দেখাতে পারি। স্পিরিটে চুবিয়ে রেখেছি, ওটা আমার সঙ্গেই আছে। কালবি লোকটা ছিল খুব দীর্ঘ চরিত্রের। অপারেশনের পুরোটা সময় পাথরের মূর্তির মতো বসে রইল। এমনকি একবারের জন্য চোখ কুচকালো না ব্যথায়। যখন দেখলো তালুর কাছে মাংস কালো হয়ে যায়নি, তখন স্বস্তির বিরাট একটা শ্বাস ফেলল সে। অপারেশন শেষে চেতনা প্রায় লোপ পেল তার। পানিতে মিশিয়ে তাকে ওয়াইন খাওয়ালাম। তাতে সুস্থ হয়ে উঠল অনেকটা। ও দেবতা ডগিটা, আমাকে ব্যান্ডেজ করতে দেখে বলল সে। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কৃতদাস হয়ে থাকবো আমি। এবার আমাকে আরেকটা সাহায্য করো। আমার দেশে ভয়ঙ্কর একটা জানোয়ার আছে যেটা আমার আঙুল কেটে নিয়েছে। ওটাকে মারতে হবে। আমার লোকদের হত্যা করে ওটা। ভীষণ ভয় পাই আমরা ওটাকে। শুনেছি তোমাদের সাদা মানুষের জাদুর অস্ত্র আছে। ওটা ভীষণ আওয়াজ ছেড়ে খুন করে। আমার দেশে চলো, ওখানে গিয়ে ওই জন্তুটাকে তোমার জাদুর অস্ত্র দিয়ে মেরে দাও। দয়া করো, এসো। ভীষণ ভয় পেয়েছি আমি, ভীষণ ভয়। সত্যি তাকে দেখে প্রচণ্ড রকম আতঙ্কিত মনে হচ্ছিল। না, তাকে বললাম আমি, রক্ত ঝরাতে পারবো না আমি। প্রজাপতি ছাড়া আর কিছু আমি হত্যা করি না। প্রজাপতিও মাত্র কয়েক রকমেরই ধরি। তোমরা যদি জন্তুটাকে এত এতই ভয় পাও তো বিষ দিয়ে ওটাকে মেরে ফেলছো না কেন? তোমরা কালো মানুষেরা তো অনেক রকমের বিষ ব্যবহার করো। বিষে কোনো কাজ হয় না। প্রায় কাতরে উঠল লোকটা। কোনো কাজই হয় না। জন্তুটা বিষ চেনে, কোনো কোনো বিষ খায়ও, কিন্তু তাতে ওটার কোনো ক্ষতি হয় না। তার চেয়েও বড় কথা, আমরা জানি কোনো কালো মানুষ ওটাকে মারতে পারবে না। ওটার রং সাদা। আমাদের বয়স্করা বলে ওটাকে যদি কখনো মারা সম্ভব হয় তো সম্ভব হবে এমন কারো পক্ষে যে নিজেও সাদা। খুব অদ্ভুত জন্তু তাহলে, বললাম আমি। মনে সন্দেহ লোকটা সেফ মিছে কথা বলছে। সূর্য উঠেছে বেশ কিছুক্ষণ হলো। লোকজনের গলার আওয়াজ পেলাম। গান গাইছে সম্মিলিত কণ্ঠে। দিনের আলোয় সাহস করে ফিরে আসছে আমার লোকেরা। বুক সমান উঁচু ঘাসের কারণে তাদের দেখা যাচ্ছে না, অবশ্য যথেষ্ট দূরে আছে তারা। গানের আওয়াজ কালবিও পেয়েছে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। বললো, এখনই চলে যেতে হবে আমাকে। কেউ দেখে ফেললে সর্বনাশ। কী দিতে হবে তোমাকে? ওষুধের দেবতা, কী চাই তোমার? ওষুধের জন্য আমি কিছু নিই না, তাকে বললাম। তবে তোমার দেশে অপূর্ব সুন্দর একরকম ফুল ফোটে, ঠিক কি না? ওরকম একটা ফুল পেলে খুব খুশি হব আমি। ওই ফুলের কথা কে বলেছে তোমাকে? ওটা পবিত্র ফুল। কিন্তু ঠিক আছে সাদা দেবতা, তোমার জন্যে ওটা আনার ঝুঁকি নেব আমি। ফিরে এসো তুমি। সঙ্গে করে এমন কাউকে নিয়ে এসো যে জন্তুটাকে মারতে পারবে। তাহলে তোমাকে বড়লোক করে দেব আমি। ফিরে এসে নলখাগড়ার কাছে গিয়ে আমাকে ডেকো। তাহলেই আমার কানে পৌঁছে যাবে সে ডাক। চলে আসবো আমি। দৌড়ে বর্ষার কাছে চলে গেল সে। বর্ষাটা হ্যাঁচকা টানে মাটি থেকে তুলে নিয়ে নলখাগড়ার ভেতরে অদৃশ্য হয়ে গেল।
তাকে ওখানেই শেষ দেখেছি আমি, আর কখনো তার সঙ্গে দেখা হবে বলেও মনে হয় না। আমি বললাম, কিন্তু ব্রাদার জন, ফুলটা আপনি ঠিকই পেয়েছেন কিভাবে? কালবি চলে যাবার এক সপ্তাহ পরে এক সকালে তাঁবু থেকে বের হয়ে দেখি পানি ভরা একটা বড় হাঁড়ির ভেতর ফুলটা রাখা আছে। বলল ব্রাদার জন, আমি চেয়েছিলাম ফুল, শিকড়, বীজ এবং গাছ, কিন্তু কালবি ধরে নিয়েছিল শুধু একটা ফুল চেয়েছি, অথবা গাছটা হয়তো পাঠানোর সাহস হয়নি তার। যাই হোক, কিছুই না পাবার চেয়ে কিছু পাওয়া ভালো। আপনি নিজে ওদেশে গিয়ে ফুল সংগ্রহ করলেন না কেন? বেশ কয়েকটা কারণে অ্যালান। প্রথম কারণ, কাজটা ছিল অসম্ভব। মাঝিটুরা শপথ করে বলেছে, কেউ যদি ওই ফুল দেখে তাহলে হত্যা করা হবে তাকে। আমার লোকেরা যখন ওই ফুলটা দেখলো তখন তারা আমাকে বাধ্য করলো তাঁবু গুটিয়ে 70 মাইল দূরে সরে যেতে। তখনই ঠিক করেছি অপেক্ষা করব আমি। যদি এমন কাউকে পাই যে আমার সঙ্গে যাবে, তাহলে যাব ওখানে অভিযানে। সত্যি বলতে কি অ্যালান, আমার মনে হয়েছে তুমি যেমন শিকারী, তাতে তুমি হয়তো চাইবে ওই সাদা জন্তুটাকে শিকার করতে। জন্তুটা মানুষের আঙুল কামড়ে ছিঁড়ে নেয়, ওটার ভয়ে লোকজন অস্থির। দীর্ঘ সাদা দাড়িতে হাত বুলিয়ে আমার দিকে চেয়ে হাসলো ব্রাদার জন। এই ঘটনার পর এত তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে গেল, এটা একটা কাকতালীয় ব্যাপার। কি বলো অ্যালান? তাই বললাম আমি। আসলে কি কাকতালীয় ব্রাদার জন? লোকে আপনার নামে অনেক কথাই বলে, তবে আমি আপনার ব্যাপারে ভেবে দেখেছি, আপনার সূক্ষ্ম বুদ্ধির কোনো তুলনা নেই। এবার রহস্যময় হাসি দেখা দিল ব্রাদার জনের ঠোঁটে। সাদা রঙের দীর্ঘ দাড়িতে হাত বোলালো সে। 2, নিলাম ঘর। জাহাজ থেকে নেমে ডারবানে আমার বাড়িতে যাবার আগে পর্যন্ত ব্রাদার জনের সঙ্গে পঙ্গজাতি বা তাদের পবিত্র সোনালি ফুলের ব্যাপারে আর কোনো আলাপ আমাদের মধ্যে হয়েছিল বলে মনে পড়ে না। আমার বাড়িতেই উঠল স্কুপ। শোবার ঘরের স্বল্পতা থাকায় বাগানে তার তাঁবু ফেলল ব্রাদার জন। এক রাতে আমরা বারান্দার সিঁড়িতে বসে সিগার টানছি। এটাই ব্রাদার জনের একমাত্র মানবিক দুর্বলতা। ওয়াইন বা মদ পান করে না সে, বাধ্য না হলে মাংস খায় না। তবে বেশিরভাগ আমেরিকানের মতো সুযোগ পেলেই সিগার ফুঁকে। তখনই কথাটা পারলাম আমি। ব্রাদার জন, আপনার কথা শুনে ভাবনা চিন্তা করেছি আমি, দু একটা উপসংহারেও পৌঁছেছি। বলে ফেলো অ্যালান। সরাসরি বললাম, প্রথম কথা, আপনি একটা গাধা, যে কারণে সুযোগ পেয়েও কালবির কাছ থেকে আরও বেশি কিছু আদায় করতে পারেননি। আপত্তি করছি না আমি, শান্ত গলায় বলল ব্রাদার জন। তবে তোমাকে বুঝতে হবে, প্রথমে আমি একজন ডাক্তার। অপারেশনটা আমার মনোযোগের বেশিরভাগই দখল করে রেখেছিল। দ্বিতীয় কথা, আমার বিশ্বাস ওই কালবি আছে গরিলা ঈশ্বরের তত্ত্বাবধানের দায়িত্বে, এবং ওই গরিলাই তার আঙুল কামড়ে কেটে নিয়েছে। এরকম মনে হবার কারণ মধ্য পূর্ব আফ্রিকায় শেকো নামের এক জাতের বড় বন মানুষের কথা শুনেছি আমি, যারা মানুষের আঙুল কেটে নেয়। এটাও শুনেছি যে তারা প্রায় গরিলাদের মতো। এ কথা আমিও শুনেছি অ্যালান। তুমি বলায় মনে পড়ল, একটা শেকো দেখেওছি, যদিও বেশ দূরে ছিল। বিরাট বাদামি রঙের বন মানুষ, পেছনের 2 পায়ে দাঁড়িয়েছিল ওটা, হাত দিয়ে দমাদম বুক চাপড়াচ্ছিল। বেশিক্ষণ দেখার সুযোগ হয়নি, কারণ ভয়ে পালিয়ে আসি আমি। তৃতীয় কথা, যদি কেউ ওই সোনালি অর্কিডের গাছ ইংল্যান্ডে নিয়ে যায়, তাহলে অনেক দাম পাবে। এই কথাটা তোমার চিন্তাপ্রসূত নয় অ্যালান। তোমাকে আগেই বলেছি, ওটার দাম কমপক্ষে 20,000 পাউন্ড বলে মনে করছি আমি। 4 নম্বর কথা, আমি ওই অর্কিড
তুলে নিয়ে ইংল্যান্ডে বিক্রি করে 20,000 পাউন্ডের একটা অংশ চাই। এবার উৎসাহিত হয়ে উঠল ব্রাদার জন। হোম নড়ে চড়ে বসল। এইবার আমরা আসল কথায় এসেছি। ভাবছিলাম কতক্ষণ লাগবে তোমার স্বচ্ছ চিন্তা করতে। তুমি চিন্তা ভাবনায় বীর হতে পারো, তবে ঠিক পথেই এগোয় তোমার চিন্তার গতি। পাস তুমি চিন্তা ভাবনায় ধীর হতে পারো, তবে ঠিক পথে এগোয় তোমার চিন্তার গতি। 5 নম্বর কথা আবার শুরু করলাম আমি। ওরকম একটা অভিযানে যেতে হলে অনেক টাকা দরকার। এত টাকা আপনার বা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। অংশীদার হিসেবে আরও লোক দরকার হবে আমাদের।